বর্ষাকাল মানেই শুধুই চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকাল মানেই কিন্তু চিংড়ি আর ইলিশ। আর বর্ষাকালে এরকম নদীর জ্যান্ত চিংড়ি এগুলো কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। এই যে বথর, এগুলোকে বলা হয় বথর। এগুলো না গলদা না ঘুষো চিংড়ি। এই চিংড়িগুলো আমাদের এখানে রূপনারায়ণের খালে প্রচুর পরিমাণে হয়। আর দেখুন একদম জ্যান্ত মাছ। মাঠেও এগুলো হয়, তবে এখন যেহেতু মাঠের চারপাশে ঝিল হয়ে গিয়েছে, তাই সেই ঝিলের ধারে ধারে যে নালাগুলো থাকে সেই নালাগুলোতে কিন্তু এরকম চিংড়ির চাষ হয়। আর এই জ্যান্ত মাছগুলো কিন্তু খুবই শক্ত এবং খেতে সত্যি খুব ভালো। দেখুন মাছগুলো কি সুন্দর মাছগুলো। এগুলোরই আজকে আমি করব বাটি চচ্চড়ি। আপনাদেরও ওখানে যদি এই চিংড়ি পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন। তবে আমি জানি এই চিংড়িটা একমাত্র রূপনারায়ণের খালে চিংড়ি। এটা একমাত্র পূর্ব মেদিনীপুর জেলার এই যে কলাঘাট এই জায়গাটাতেই পাওয়া যায়। আর অন্য জায়গায় যেগুলো পাওয়া যায় ওই যে দেখুন সাদা সাদা কয়েকটা নোনা ঘুষোর মতো দেখলেন, ওই নোনা ঘুষো পাওয়া যায়। কিন্তু এই বথর চিংড়িটা কিন্তু একমাত্র পূর্ব মেদিনীপুরেই পাওয়া যায়। পূর্ব মেদিনীপুর ছাড়া এই চিংড়িটা সেরকম কোথাও বিশেষ একটা পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো অন্য কোথাও পাওয়া যেতে পারে, তবে পশ্চিম মেদিনীপুরে তো পাওয়াই যায় না। কারণ আমি পশ্চিম মেদিনীপুরের মেয়ে, আমি জানি ওদের ওখানে ঘুষো চিংড়ি আর গলদা বা বাগদা না, এই যে আলুটা রিং দাগ, এই আলুগুলো কখনো খাবেন না, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই আলুগুলো কোনোদিনও খাওয়া উচিত নয়। বলে এই সব আলুগুলো খেলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি যে সবুজ আলু সেই আলুগুলোও খাওয়া উচিত নয়। সবুজ আলুগুলো ওই যে জমিতে যখন চাষ হয় তখন মাটিগুলো যদি আলুর উপর থেকে সরে যায় তখন অতিরিক্ত সূর্যের তাপে আলুগুলো সবুজ হয়ে যায়। সেই সবুজ আলুগুলিও খাওয়া উচিত নয়। এই যে রিং দাগ আলু এবং সবুজ আলু আপনারা কখনোই রান্নাতে ব্যবহার করবেন না। ওইগুলো কিন্তু আপনারা যদি ভাতে দেন দেখবেন ওগুলো কিছুতেই সেদ্ধ হবে না। আর রান্নার মধ্যে যদি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেন তাহলে হয়তো সেদ্ধ হয়ে যেতেও পারে, তবে এগুলো খাওয়া উচিত নয়। কারণ আমরা সামান্য একটু বাঁচাতে গিয়ে আমরা কিন্তু নিজেদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারি। তাই বলবো এগুলো এড়িয়েই চলবেন। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আজকে আমি রান্না করব, তার জন্য দেখুন সরু সরু করে আলুগুলো কুচিয়ে নিয়েছি। আর এই যে কুঁদরি, এগুলো দেখুন কুঁদরিগুলো আমি কেটে নিচ্ছি, এগুলো ভাজবো। হ্যাঁ, কুঁদরিগুলো গাছের কুঁদরি দেখুন কীভাবে পেকে গিয়েছে। গাছে কিছুদিন রেখে দিলেই কুঁদরিগুলো কিন্তু এরকম পেকে যায়। আর এইটা নিয়েছি ছেলে মুড়ি খাবে তার জন্য আলু দিয়ে বেসন ভাজা। ছেলের জন্য এরকম মাঝে মাঝেই ভেজে নিতে হয়। মাঝে মাঝে বলছি ভুল, মানে প্রতিদিনই মুড়ি খাওয়ার জন্য কিছু না কিছু একটা ভেজে দিতে হয়। তাছাড়া আমিও মনে করি বাইরের খাবারটা বাচ্চারা যতটা এড়িয়ে চলবে ততটাই ভালো। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে তো খেতেও দিতে হবে কিছু, তাই বাড়িতে এরকম টুকটাক কিছু বানিয়ে দিলে ওরা একটু মুড়িটাও খেতে পারে। আর বাঙালি মানেই তো আপনারা সকলেই জানেন, আমরা বাঙালি মানে মুড়ি খাওয়ারই প্রচলন। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু মুড়ি খাই, হয় একটু শরবত খেয়ে নিই বা একটু চা, তারপর কিন্তু মুড়িটাই খায় কিন্তু প্রতিটি বাঙালি পরিবারে। জলখাবার মানেই বাঙালিদের মুড়ি। আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এই যে মুড়িটা আর ভাত এই দুটোই কিন্তু মানে ভালো। আমাদের মানে ছোটো থেকে আমরা তো এইভাবেই বড় হয়ে উঠে এসেছি। আমরা যদি অন্য কোনো খাবার সকালে খাই আমরা কিন্তু সহ্যও করতে পারি না। আর এই যে কুঁদরিটা, এটা ভেজে নেব। আমি কিন্তু কুঁদরি জারিয়েই ভাজি, প্রত্যেকটি জিনিস তেলের ওপর জারিয়েই আমি ভেজে থাকি। আর এই ভাজাটাও শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে, অর্থাৎ আমার শাশুড়ি মা সবসময় এরকম তেলের ওপর দিয়ে জারিয়েই ভাজতে পছন্দ করেন। মানে ওটা খেতেও স্বাদ লাগে। কোনো জিনিসকে ভাপিয়ে ভাজা আমার শাশুড়ি মায়েরও পছন্দ ছিল না, আমারও না। রান্নাটা বেশিরভাগ শাশুড়ি মায়ের কাছেই শেখা। এই যে আলুর বাটি চচ্চড়ি, এটাও কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছেই শিখেছি। বেশিরভাগ রান্নাগুলোই শাশুড়ি মায়ের কাছে শেখা, কারণ বিয়ের পর এগুলো আমি শিখেছি। বিয়ের আগে তো সত্যি প্রত্যেকটি মেয়েই পড়াশুনো নিয়েই থাকে, খুব কম মেয়েরাই বিয়ের আগে রান্নাবান্নাটা শিখে আসে। তাই আমার বেশিরভাগ রান্না কিন্তু এই পূর্ব মেদিনীপুরেরই জানা। পশ্চিম মেদিনীপুরের রান্নাগুলো আমি খুব কম জানি। অর্থাৎ বাপের বাড়ির রান্নাগুলো বিয়ের পরে টুকটাক গিয়ে শিখেছি, কিন্তু বেশিরভাগ রান্নাটাই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার রান্না। পূর্ব মেদিনীপুর জেলায় এইভাবে বেশিরভাগ জিনিস কাঁচা খাওয়ারই প্রচলন। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে কিন্তু এরকমভাবে কাঁচা খায় না। ওদের ওখানে ওই মাছটাকেও ভাজা হবে, আলুটাও ভাজা হবে, তারপর মশলা কষিয়ে রান্না করা হয়। আর পূর্ব মেদিনীপুর জেলার রান্না এটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম, এরকম কাঁচা মাখিয়ে টবকা। হ্যাঁ, টবকা চিংড়ির আলু দিয়ে বাটি চচ্চড়ি, এটাকে বলা হয় আলু দিয়ে বাটি চচ্চড়ি। একশন খুব মানে ঝামেলাবিহীন একটি রান্না। তো আমার এই ঝামেলাবিহীন রান্নাটি এটিকে বলা হয় কুড়েমির রান্না। কোনো ঝামেলা নেই, কোনো রান্নার মানে এই যে আপনি মাখিয়ে নিচ্ছেন এখানেই হয়ে যাচ্ছে আপনার রান্না। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিন সব কিছু মশলা দিয়ে। আমি এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো নিয়েছি, সব কিছুকেই পেস্ট বানিয়ে নিয়েছি। সরষে জিরে পোস্তও কিন্তু এর মধ্যে প্রয়োগ করা যায়, তবে যখন আমরা সরষে জিরে পোস্ত দিই তখন আর আদা রসুনটা ব্যবহার করি না।
শুধুমাত্র সর্ষে জিরে পোস্ত এবং কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়ে আমরা করে নিই। আর এইটা যখন আদা পেঁয়াজ রসুন দিয়ে করছি তখন আর ওই মশলাগুলো দিলাম না। আপনারা যে কোনো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন, তবে একটু তেলটা বেশিই লাগবে, কারণ যেহেতু কাঁচা সেহেতু তেলটা একটু বেশি দিতে হয়। এভাবে মাখিয়ে আপনারা একটা হাঁড়ির মধ্যেও এটাকে তৈরি করতে পারেন, আবার কোনো ছোট্ট বাটিতেও বসিয়ে দিতে পারেন আগুনের উপর। আগে যখন আমরা উনুনে করতাম তখন আমরা কিন্তু এটা মাখিয়ে একটা ছোট্ট হাঁড়িতে বা ছোট্ট একটা বাটির মধ্যে আমরা উনুনের আগুনে বসিয়ে দিতাম, রান্নার পর ছেঁচে এটা করা হতো। আর এখন যেহেতু গ্যাসে, তাই এটাকে আমরা এখন প্রেসার কুকারেও করে নিই বা ছোটো হাঁড়িতেও করে নিই। আপনারা যেমন চাইবেন তেমনভাবে তৈরি করতে পারেন। দেখুন এই যে এটা আমি এখন প্রেসার কুকারে ভরে নিচ্ছি, তবে প্রেসার কুকারে একটি মাত্র সিটি দেবেন, কারণ বেশি সিটি দিলে প্রেসার কুকারে কিন্তু এই যে আলুগুলো সব গলে নষ্ট হয়ে যাবে। দেখুন এভাবে ভরে নিলাম। আমি কিন্তু রান্নাগুলো খুব সহজ পদ্ধতি করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, খুব সহজে যেই রান্নাগুলো হয় সেগুলোই আমার বেশি ভালো লাগে। এরকম টুক করে একটু রান্না হয়ে গেল, আপনিও একটু সময় পেয়ে গেলেন। যেই রান্নাগুলোই বেশি সময় নেয় সেগুলো করতে তো সত্যিই বিরক্ত লাগে। তবে যে কোনো রান্নাই আমার কিন্তু মনে হয় আমি খুব কম সময়ে করতে পারি, কেন জানি না। এভাবে আমি কিন্তু চটজলদি রান্নাগুলোকে বানিয়ে নিই, আর আপনাদের সঙ্গেও তো শেয়ার করি খুব সহজেই রান্নাগুলি। আমার মতো হয়তো আপনারাও এরকম সহজেই রান্নাগুলি করতে পছন্দ করেন, তবে যারা পছন্দ করেন তাদের জন্য এটি কিন্তু সত্যিই সুন্দর একটি উপায়। টুক করে রান্নাটি হয়ে গেল। তবে উনুনে রান্না করলে কিন্তু এটি বেশি ভালো লাগে। উনুনে যখন হাঁড়ির ভেতরে সেই মরা আগুনের মধ্যে হয় গনগনে আগুনটাতে, সেটার স্বাদ কিন্তু অনেকটাই বেশি। তাই যাদের বাড়িতে উনুন রয়েছে তারা অবশ্যই এটাকে উনুনেই করার চেষ্টা করবেন। বাড়ি চচ্চড়ি এখন হয়ে গেছে একটা সিটি দিয়ে। আমি তারপরেই কিন্তু দেখুন খুলে দিয়েছি প্রেসার কুকারটি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন। দেখেছেন কি সুন্দর লাগছে। এই রান্নাটা খেতেও অপূর্ব সুন্দর আর দেখতেও তেমনই। দেখেছেন, অল্প একটু জল দেবেন, বেশি জল দেবেন না। এটা মাখামুখা হলে তবেই এর কিন্তু স্বাদ। তো বন্ধুরা, এই যে রান্নাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ছোটো ছোটো রান্নার রেসিপিগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি। এবং আপনারা এই যে বাড়ি চচ্চড়ি এটা কী প্রসেসে রান্না করেন আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু যদি জানার থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের অবশ্যই সব প্রশ্নের উত্তর দেব। আর যারা নতুন ইউটিউবার তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা অযথা অতিরিক্ত টাকা পয়সা খরচ করে কোনো ভিডিও বানানোর চক্করে থাকবেন না। প্রথম কম ভিউজই আসবে, যেটা প্রতিদিনের রান্না হয় সেটাই টুকটাক করে শেয়ার করার চেষ্টা করুন এবং সেইভাবেই ভিডিও তৈরি করুন। দেখুন আমিও প্রথম অনেক পয়সা নষ্ট করেছি গাছের টব কিনে বা বিভিন্ন রকমভাবে জিনিস কিনে রান্নাবান্না করে, কিন্তু না, এখন আমি একটা জিনিস অনুভব করলাম, আপনি যতই সুন্দর ভিডিও বানান না কেন প্রথম 1-2 বছর আপনাকে কষ্টটা করতেই হবে, আর বেশি ভিউজও আসবে না। তো সুতরাং আপনি যেমনইভাবে প্রেজেন্টেশন করুন না কেন, আপনার কিন্তু একটু সময় লাগবেই ইউটিউবে নিজের জায়গাটা তৈরি করতে। তাই খুব যে একবারে দুর্দান্ত অনেক খরচ করে বিশাল একটা ভিডিও বানিয়ে আপনি ছাড়লেন এমনটা না করে, আপনি কিন্তু রেগুলারিটি মেনটেন করে যেটা আপনি নিজে বাড়িতে যেই কাজটা করেন সেটুকুই তুলে ধরুন এবং কিন্তু একটু অল্প হলেও ভিডিওটা ছাড়ুন। আপনার ভয়েসটিও ভাইরাল হবে এবং আপনিও আস্তে আস্তে কিন্তু ভাইরাল হতে থাকবেন। যখন দেখবেন 1 বছর 2 বছর আপনি কাজ করছেন, অটোমেটিক আপনার একটি পরিচিতি লাভ করবে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।